নমস্কার বন্ধুরা। আজকে মার্কেট সম্বন্ধে তো আলোচনা করার মতো আছে, তার সঙ্গে এর আগের দিন কিছু পলিটিক্যাল ব্যাপারে আমি আমার বক্তব্য রেখেছিলাম এবং সেগুলোর ভেতরে দেখুন এই নিউজ আমরা পাচ্ছি যে গতকাল রাতে শুভেন্দু অধিকারী আমাদের পশ্চিমবঙ্গের বিজেপি যে 4 তারিখের আগে অব্দি যিনি আহ, বিরোধী দলনেতা ছিলেন, আর এখনো তো সরকার গঠন হয়নি, বিজয়ী দলের একজন আহ, বিধায়ক, তার যে আত্মসহায়ক চন্দ্রনাথ রথ, তাকে কালকে রাত 11টা নাগাদ বোধহয় তাকে গুলি করে হত্যা করা হয়েছে এবং তার সঙ্গে 2জন জড়িত। এবং ঘটনাটি ঘটে হচ্ছে আপনার মধ্যমগ্রাম চৌরাস্তার মধ্যমগ্রাম এরিয়া। মার্কেটের ব্যাপারে তো বলবোই, কিন্তু প্রত্যেক বাঙালিরা বিশেষ করে আপনার পলিটিক্স নিয়ে সবাই মোটামুটি, কম বেশি বলবো না, কম খুব ব্যতিক্রমী আছে, বেশি মাত্রায় ওয়াকিবহ। থাকাটা কোনো ক্ষতিকারক নয়, আহ, কারণ পলিটিক্যাল লিডাররা কিরকম ভাবে তারা ভাবতে চাইছে, পলিটিক্যালি কি ধরনের সিস্টেম আমাদের স্টেটে হতে পারে, বা পলিটিক্যাল কি স্টান্ট ঘটছে, সেগুলো জানা বা বোঝা প্রত্যেকের জন্য মনে হয় একটা নিজের নিজের ইন্টারেস্টের উপরে এটা অবশ্যই ব্যাপার থাকে। তো এই নিউজটি দেখার পরে, জানার পরে আমার খুব খারাপ লাগছে এবং এটা খুব অ্যালার্মিং বিষয়। হুম, আমি এই ব্যাপারটা নিয়ে একটুখানি বলার আছে, তাই আমি বলছি আমার কাছ থেকে যা ছোট নিচে বুদ্ধির উপরে নির্ভর করে। অনেকে বলছেন যে এটা সিগন্যালিং দেওয়া, দেখো আমরা জিতেছি তা সত্ত্বেও, এই আমরা হেরেছি তা সত্ত্বেও আহ, আমরা কি করতে পারি, বা কারণ আত্মসহায়ক আমার যতদূর ধারণা যে তিনি কোনো পলিটিক্যাল লিডার নন, উম, শুভেন্দু অধিকারের পার্সোনাল সেক্রেটারি। তার সঙ্গে পলিটিক্যাল ডাইরেক্টলি কোনো পলিটিক্যাল, অবশ্যই সে পলিটিক্যালি মাইন্ডেড হতেই পারে বা হতেই হবে, হবেন, কিন্তু ডাইরেক্ট ইনভলভমেন্ট কম বলাটাও ভুল হবে। কারণ হচ্ছে যে ডাইরেক্ট ইনভলভমেন্ট তো থাকবেই, বেসিক্যালি তার জন্যই আত্মসহায়কের উপরে এরকম ভাবে অ্যাটাক হয়েওছে। এটা একটা পলিটিক্যাল দিকও অবশ্যই আছে, না হলে তো সাধারণ কোনো ব্যক্তিকে এরকম ভাবে মারলে তো অন্যরকম ব্যাপারটা থাকে। তিনি ওই এই ব্যক্তি চন্দ্রনাথ রথ ইজ এক্স এয়ারফোর্স পার্সোনাল, সেখান থেকে কেউ কেউ বলছে 18 বছর, কেউ বলছে 16 বছর সার্চ করার পরে এয়ারফোর্সকে তিনি তারপরে
শুভেন্দু অধিকারীর আত্মসমর্পণ, ইয়াং ছিল, একদম ইয়াং ছিল। ঘটনাটি খুব বেদনাদায়ক এবং খুবই অ্যালার্মিং। অ্যালার্মিং বলার কারণ হচ্ছে, আমি কোনো দলের ইনভলভমেন্ট এখানে বলতে চাইছি না, যে এই দল করেছে ওই দল করেছে ডাইরেক্টলি, কারণ এটা সম্পূর্ণ পুলিশের তত্ত্বাবধানে ইনভেস্টিগেশন হচ্ছে। তার পোস্টমর্টম হয়েছে, 5-6 রাউন্ড, কেউ বলছে 10 রাউন্ড, কেউ বলছে 12 রাউন্ড গুলি চালানো হয়েছে। আহ, সম্ভবত ওনার 3টে গুলি আহ, ওনার মৃত্যুর পেছনে খরচা করেছে। তার সঙ্গে আরো কিছু আহ, গুলি চালানো হয়েছে। অটোমেটিক মনে হয় রিভলভার ছিল, এবং কিছু জনের থেকে শুনতে পাচ্ছি যে খুব মানে ওই 1 শটার বা 2 শটার এরকম নয়, দামি ধরনের নাকি গান ব্যবহার করা হয়েছে। এবং পুরো ব্যাপারটা এমন ভাবে করা হয়েছে, খুব আহ, এটা মানে ছক কষে ব্যাপারটাকে করা হয়েছে, যে যাতে কোনোভাবেই এই যারা দুষ্কৃতী, মার্ডারার, এরা যাতে না ধরা পড়ে, কোনো ক্লু তারা ছেড়ে যায়। যে গাড়ি ব্যবহার করেছে, সে গাড়ি, দুটো ভেহিকেল ব্যবহার করা হয়েছে, একটা 4 হুইলার, একটা 2 হুইলার। দুজনে দুটো আলাদা আলাদা গাড়িতে এসছে, একজন 2 হুইলারে এসছে, একজন 4 হুইলারে এসছে। 4 হুইলার এই চন্দ্রনাথ রথের যে গাড়ির সামনে এসে ব্যারিকেড টাইপের করেছে, এবং যে বাইকে ছিল সে গুলি চালিয়েছে। এবং আহ, মানে কে চালিয়েছে জানি না। কিছু প্রত্যক্ষদর্শীর কিছু বয়ান আমরা শুনতে পাচ্ছি নিউজে, যেখানে যে আপনার গুলি চালানোর পরে তারা ওই বাইকে করে পালিয়ে যায়, এবং যে 4 হুইলারের যে যে আপনার নাম্বার প্লেট আছে সেটা নাকি আপনার ফেক, মানে ফেক মানে হচ্ছে যে সেটা শিলিগুড়ির কোনো একটা গাড়ি, এবং তার সঙ্গে ম্যাচ করছে। এবং চেসিস নাম্বার যাবতীয় যা থাকে গাড়ির, সেগুলোকে আহ, মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, যে যাতে কোনোভাবেই না সে গাড়ির আহ, যে মালিক, তার কাছ অব্দি না কোনোভাবে পুলিশ পৌঁছাতে পারে। খুবই বেদনাদায়ক, কারণ যেখানে 9 তারিখ আপনার বিজেপির সরকার গঠন করতে চলেছে পশ্চিমবঙ্গে, সেখানে দাঁড়িয়ে থেকে এইরকম একজন খুব ইম্পর্টেন্ট বিজেপি, শুভেন্দু অধিকারীর নাম আজকে সবাই জানে, সবাই জানে, গোটা ভারতবর্ষে কেন, পৃথিবীর বাইরের অনেক দেশের মানুষই হয়তো জানে। কারণ এই স্টেটটা এতটাই পলিটিক্যালি ডিস্টার্ব বহু বছর ধরে। কি মানে পোস্ট ইলেকশন ভায়োলেন্স, প্রি ইলেকশন ভায়োলেন্স, এগুলো এই এই স্টেটের একটা অঙ্গ হয়ে হয়ে দাঁড়িয়েছে। তো সেই রকম, এবং সিটিং চিফ মিনিস্টারকে হারিয়ে দেওয়া দুবার, সেকেন্ড টাইম, এবং তার নিজস্ব কনস্টিটিউশন, মানে আপনার ইয়েতে, যাদবপুরে, এই যাদবপুর বলছি, সরি, ভবানীপুরে। তো শুভেন্দু অধিকারী নাম প্রত্যেকেই জানে,
পুলিশ ব্যাপারটা নিয়ে ছানবিন তো করছে, দেখা যাক কি উঠে আসে। কিছু জনকে গ্রেপ্তার করেছে এরকম নিউজ পাওয়া যাচ্ছে। আমি এগুলো তো প্রত্যেকেই মোটামুটি অবগত। আমি অন্য একটু জিনিস এর সঙ্গে অ্যাড করার জন্য আমি আজকে এই কথাগুলো বলবো বলে এলাম। উম, সেটা হচ্ছে যে শুধুমাত্র শুভেন্দুকে এটা সিগন্যালিং দেওয়া নয় তো, না, এটা টোটাল বিজেপি গভর্নমেন্ট যারা আসছে তাদেরকে সিগন্যালিং করা, যে আমরা তোমাদের পেছনে স্টেটটা খুব ভোলাটাইল স্টেট। তার জন্য আমার বক্তব্যগুলো এইরকম যে একটা বিশাল বড় এখানে আপনার, এবং যেটা শোনা গেছে, যেটা শুনতে পেরেছি, সেটা হচ্ছে যে আপনার ওখান থেকে ওরা বাইকে করে মোস্ট অবলি আপনার বারাসাতের দিকে বেরিয়ে গেছে। এবার বারাসাতের দিকে বেরিয়ে গেলে ওপাশে আপনার ঘন্টা দেড়েকের ভেতরেই আপনার পৌঁছে যাবে হচ্ছে আপনার বাংলাদেশ বর্ডার। সেখান থেকে যদি কোনো রকম ভাবে টাকি পৌঁছে যাবে, আরো অন্যান্য জায়গাগুলো আছে, তো টাকি দিয়ে যাবে না, অন্যান্য সাইডের যে জায়গাগুলো যেগুলো অন্ধকার জায়গা, তারা মোটামুটি সবকিছুই হয়তো একদম লাইন বাই লাইন করে রেখেছে। কারণ যেভাবে মার্ডারটা প্ল্যান ভাবে করা হয়েছে, আমার মনে হয় না যে পালিয়ে যাবার যে মানে শুধু এক্সিকিউশন নয়, নিজেদেরকে সেফগার্ড করার জন্য আহ, তাদের রাস্তাকে কিভাবে ক্লিয়ার রাখতে হয় আর কোথায় আমরা কিভাবে যেতে পারবো, সেটাও আমার মনে হয় যে আহ, তার আগের থেকে একটা আহ, রাস্তা তারা বানিয়ে রেখেছে। এবং হয়তো দুজন ডাইরেক্টলি এক্সিকিউশনে ছিল, কিন্তু এর পেছনে হয়তো অনেকেই হয়তো আসে, 4-5 জন হতে পারে, 6-7 জন হতে পারে, আই ডোন্ট নো, বাট হতে পারে যে তাদেরকে যদি তারা বাংলাদেশে চলে যায়, তাদেরকে সেফ গার্ড করে কিভাবে এখান থেকে বাইপাস করে দেওয়া, এইসব তো অনেক ব্যক্তিদের হাত তো থাকে। তো সেটা এখন পুলিশের ইনভেস্টিগেশন কি উঠে আসে আমরা দেখি। কিন্তু একটা জিনিস বলার এখানে দর্শকরা, সেটা হচ্ছে যে বিজেপি আসার ফলে আমাদের এই স্টেট বলুন বা বিশেষ করে আপনার আহ, কলকাতা, কলকাতার পার্শ্ববর্তী এরিয়া, এগুলো কোনোভাবে অন্যভাবে কিছু এফেক্টেড হতে পারে না? এটা একটা জাস্ট টিপ অফ দ্য আইসবার্গ। এটা ফার্স্ট একটা স্টেপ, এবং তার ফলে কি হতে পারে মনে করুন বিভিন্ন ভাবে। আমরা মুম্বাইয়ের ক্ষেত্রে দেখেছি, আহ, এটা খুব অ্যালার্মিং ম্যাটার। মুম্বাইয়ের ক্ষেত্রে দেখেছি, মুম্বাইকে অনেকভাবে ভোলাটাইল করার চেষ্টা করা হয়েছে। পশ্চিমবঙ্গকে এবারে পশ্চিমবঙ্গে সেরকম কোনো সিরিয়াল, কোনো সিস্টেমিক ভায়োলেন্স আমরা কি দেখতে পাবো? কারণ এটা ফার্স্ট সিগন্যাল এবং খুব হার্ড হিট। যদি
আমাদের এখানকার পুলিশ, বিএসএফ, র, বিভিন্ন আদার্স এজেন্সি যদি এই ম্যাটারটাকে একদম পুরো লাস্ট অব্দি যদি টেকল ডাউন না করতে পারে, তাহলে কিন্তু এই ম্যাটারটা যে কোথায় গিয়ে শেষ হবে, সম্ভবত এদের লিঙ্ক পাওয়া খুব মুশকিল হয়ে যায়। কারণ একটার সঙ্গে আরেকটা লিঙ্ক এদের থাকে না। বিভিন্ন সময়তে এরকম ভাবে দেখেছিলাম তাই। কিন্তু তাহলেও বলবো যে পুলিশকে বা অন্যান্য এজেন্সিকে এখানে খুব খুব ফাস্ট, খুব অ্যাক্টিভেট ভাবে ম্যাটারটাকে দেখা উচিত, এবং লাস্ট প্রশ্ন এবং কি রিজনের জন্য এটাকে এইরকম করা হলো সেটাকে খুঁজে বার করা উচিত। দোষীদের শাস্তি তো অবশ্যম্ভাবী, সেটার উপরে কোনো কোশ্চেন মার্ক নেই, সেটা তো অবশ্যই দরকার। কিন্তু তার সঙ্গে সঙ্গে এর পিছনে যদি কেউ কোনো, সেটা পলিটিক্যাল ব্যক্তি হোক, সেটা নন পলিটিক্যাল কোনো পার্সন হোক, যদি এর ভেতরে ইনভলভ থাকে, তাকে যাতে আহ, তারও নামটা যাতে উঠে আসে। অনেকে বলছেন যে মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কিছু, যে পার্টিটা এখান থেকে চলে গেছে তাদের নাম করার চেষ্টা করছে। আমি জানি না যে তাদের ইনভলভমেন্ট আছে কি নেই, সেটা বলাটা খুব আহ, কি বলবো, সেটা খুব অ্যাটাকিং অ্যাটাক হয়ে যায়। পুলিশ তার কাজ করছে, তাকে করতে দেওয়া উচিত। সে যেভাবে তার ইনভেস্টিগেশন করে সেখান থেকে যা পাবে সেটা আমরা পরবর্তী সময় দেখতে পাবো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, এটা কোনোরকম ভাবে সেই মহারাষ্ট্রর মতো একটা আহ, কি বলবো, জঙ্গি অ্যাট্রাকশনের একটা স্টেট হয়ে উঠবে না তো। তার জন্য দর্শক প্রত্যেকেই কিন্তু আপনারা, আহ, কারণ এখানেও বিশাল বড় ট্রেনের লাইন আছে, মেট্রো আছে, আহ, কলকাতা যথেষ্ট পপুলেটেড একটা জনবহুল জায়গা। শুধু কলকাতা কেন, পার্শ্ববর্তী যত এরিয়া আছে, সে আপনার পাশে আপনার ব্যারাকপুর থেকে আরম্ভ করে ওর পাশে আপনার প্রায় এই জোকা অব্দি, ওই পাশে হাওড়া, হাওড়া স্টেশন, হাওড়া বাস স্ট্যান্ড, এর পাশে আপনার সল্ট লেক, এত বড় এরিয়া জুড়ে, বা অন্যান্য হাওড়া সেকশন থেকে অন্যান্য অনেক ট্রেন, অনেক লাইন বেরিয়ে যাচ্ছে, মেদিনীপুর বেরোচ্ছে, এর পাশে আপনার তারকেশ্বর বেরোচ্ছে, বিভিন্ন লাইন বেরিয়ে যাচ্ছে, বর্ধমান বেরোচ্ছে, ব্যাঙ্গেল বেরোচ্ছে, পট মেন সব নিয়ে বেরোচ্ছে। তো শিয়ালদা ডিভিশন আছে। তো আমার মনে হয় যে বিজেপি যদি, বিজেপি যদি নয়, বিজেপিতে এসছে, আমার মনে হয় যে এক্সট্রা অর্ডিনারি আপনার এই স্টেটের জন্য প্রিপারেশন নেওয়া উচিত এখানকার পুলিশ প্রশাসনকে। কারণ না হলে, এবং এইটিকে কোনো না কোনোভাবে পলিটিক্যাল, পলিটিসাইজ করার চেষ্টা করবে অনেক পলিটিক্যাল পার্টি, যে এখানে দেখুন বিজেপি আসার ফলে এই ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে, তো তার জন্য আমরা এখানে রাষ্ট্রপতি শাসন চাই, টানা এইসব নেগেটিভ একটা মানে কি বলবো অ্যাটমসফিয়ার তৈরি করার চেষ্টা করি। তো আমি কোনো পার্টির হয়ে কথা বলছি না, আমি কোনো পার্টিকুলারলি কোনো ব্যক্তির
ব্যাপারে আমি কথা বলছি না। আমি একটা সিনারিওকে তুলে ধরার চেষ্টা করছি, যে সিনারিও আমরা মানে ভারতবর্ষের মানুষ আগে থেকে দেখেছে, ভুক্তভোগী। আহ, সেই দিক থেকেই আমি কথাটা বললাম। আপনারা একটুখানি ম্যাটারটাকে একটু সিরিয়াসলি ইয়ে করবেন, এবং যেখানেই কোনো রকম কোনো জিনিস দেখতে পাবেন চট করে হাত দেবেন না, সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবেন। প্রশাসনিক একটুখানি চলাফেরা করবেন, ভিড়ভাড়টা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এইগুলো আমার মনে হয় যে একটু প্রিপারেশন অ্যাট দ্যাট মোমেন্ট রাখা উচিত, কারণ যেখানে সরকার এখন অব্দি গঠন হয়নি, এবং সরকার গঠন হলে তার আহ, এই 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 ম্যাটারটা খুব আহ, কতটা ডিপ রুটেড হয়ে আছে উই ডোন্ট নো। আমাদের কোনো রকম কোনো হাতে কোনো ক্লু নেই। এবং সব থেকে ঘটনা হচ্ছে যে আজকে যেখানে বিহারে আমরা দেখে এসেছি, আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর আগে, যে খুব সহজেই একটা বন্দুক পাওয়া যেত, বা বোমা, গুলি, এগুলো খুব সহজে বিহারে পাওয়া যেত। সেই কালচার পুরোপুরি অ্যাডপ্ট করেছি হচ্ছে আমরা, পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের মানে কালচারে এটা অ্যাডপ্টেড হয়ে গেছে। তো সুতরাং এখানে এগুলো পাওয়াটা খুব ইজি না। এই কালচার আমরা দেখতে অভ্যস্ত নই, কিন্তু তাতেও দুর্ভাগ্যক্রমে আমাদের এই জিনিসগুলোকে দেখতে পাচ্ছি। তো প্রত্যেক আমাদের এই বেঙ্গলের, শুধুমাত্র কলকাতা এবং তার পার্শ্ববর্তী এরিয়া নয়, আমি অন্যান্য যেসব মানে গোটা পশ্চিমবঙ্গের কনটেক্সটেই বলছি, একটুখানি একটু সাবধানে চলাফেরা করলাম। আমার নিজের ব্যক্তিগত আমার যেটা চিন্তা, সেখান থেকে আমি বললাম। কারণ এইরকম জিনিস আহ, এটা খুব, এটা নর্মাল ম্যাটার নয়, এটুকুই বলা। যাই হোক, এবারে আমরা চলে আসি মার্কেটের ব্যাপারে। অনেকদিন মার্কেট নিয়ে আলোচনা কিছু করিনি। ইলেকশন চলছিল বা ইয়ে চলছিল, রেজাল্ট এলো, দেখলাম সব। দেখুন, আজকে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে কালকের দিন হলে নিফটি যে গ্যাপ আপ ওপেন করেছিল, সেই গ্যাপ আপের প্রায় কালকে কমপ্লিট হলে 21 দিন, 21 দিন কমপ্লিট হবে, সেই গ্যাপকে আর ক্লিয়ার করছে না। এক, দুই, আজকে 20 ডেজ কমপ্লিট হয়েছে। কালকে যদি ইয়ে হয়, প্রায় 21 ডেজ কমপ্লিট হবে। যদি কালকে মার্কেট যদি স্লিপ করে তো ঠিক আছে, না হলে কিন্তু মার্কেট একটা নতুন ডাইরেকশন নেওয়ার চেষ্টা করবে, এবং সেটা হয়তো ওপরের দিকে হতে পারে। যদি না মার্কেট কালকে, খুব ক্রুশিয়াল একটা লেভেল বলছি, আপনার 24,000-এর নিচে যদি মার্কেট বন্ধ না হয়, 24,000-এর নিচে, কারণ যদি একে ফেলতে হয় তাহলে কালকে একটু ডিপ কারেকশন হওয়া উচিত, ছোটখাটো না। 24,000-এর যদি নিচে মার্কেট যদি বন্ধ না হয়, তাহলে কিন্তু মার্কেট কোথাও আপনার একটা বাউন্স ব্যাক দেওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে কিন্তু মার্কেট 24,800 এবং প্রায় 25,000-এর মতো স্কেল আপ মার্কেটকে করাতে পারে। এটা আমি বললাম নিফটির ক্ষেত্রে। আহ রিলায়েন্স তো, এই সরি, ব্যাংক নিফটির ক্ষেত্রে বলি, ব্যাংক নিফটি যথেষ্ট
স্ট্রেংথ রেখেছে নিফটির থেকেও। তবুও ব্যাংক নিফটিও আমার মনে হয় 21 ডেজ কমপ্লিট করেছে, 20 ডেজ কমপ্লিট করেছে, হ্যাঁ 20 ডেজ এও কমপ্লিট করেছে। যদি ব্যাংক নিফটি কালকে, ব্যাংক নিফটি চান্স একটু কম, যদি ব্যাংক নিফটি আপনার ধরুন এই লেভেলটা যদি আসে, যদি বন্ধ করে, অর্থাৎ বড় আমি লেভেল বলছি 55,000-এর 55,100 লেভেলে যদি নিচে বন্ধ করে, সেক্ষেত্রে একমাত্র যে চ্যানেল তৈরি করেছে এখন অব্দি সেটা ভাঙার মতো জায়গা থাকবে। আদারওয়াইজ ব্যাংক নিফটিও একটা সাইড ওয়েজ মুভমেন্ট চালাবে এবং চলতে চলতে আস্তে আস্তে উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে। রিলায়েন্সের ক্ষেত্রে বলি, রিলায়েন্স আপনার তো আপনার 1436-এ আজকে বন্ধ করেছে এবং দেখুন মোটামুটি 1470 অব্দি একটা মুভমেন্ট দিয়েছিল, 1473 অব্দি এর গতকাল, মানে 6 তারিখ 1470 ওই জায়গাটাকে বারে বারে ও থাকতে পারছে। এই জায়গার উপরে যদিও বন্ধ করতে পারে, মানে 1490, 1490, 92-এর ওপর রিলায়েন্স নিয়ে যেতে পারে, একদিন যদি বন্ধ করে এবং উইথ মার্কেটের সাপোর্ট নিয়ে, ইন্ডেক্সের সাপোর্ট নিয়ে, সেক্ষেত্রে কিন্তু আবার রিলায়েন্স একটা উপরের লেভেলকে তুলতে সচেষ্ট হবে। এবং সেক্ষেত্রে রিলায়েন্স আপনার ওপর দিকে মুভমেন্ট দিতে থাকবে। এছাড়াও আমি একটুখানি আপনার ইয়ের ব্যাপারে বলি, গোল্ডের ব্যাপারে বলি। গোল্ড আজকেও 1,52,000-এর লেভেলেই চলছে, প্রায় 30 পয়েন্ট, এই যে 330 পয়েন্টের মতো উপরে চলছে। তো গোল্ড একই লেভেলে আছে, খুব একটা বেশি কোনো ইয়ে নেই। হ্যাঁ, অবশ্যই বলা যায় যে আপনার ক্রুড অনেকটাই ফেলেছে, প্রায় উপরে নিয়ে গিয়েছিল এই টার্মের ভেতরে প্রায় 10,500, সেখান থেকে আপনার 8,900 অব্দি এসছে। তো এটা দেখার যে ক্রুড কতখানি ক্রুডকে ফেলতে পারে। যদি কুল ডাউন করে, আমি দেখছিলাম ব্রেড ক্রুড আপনার মোটামুটি $100 নিচে চলে এসছে, যদি সেটা রাখতে পারে তাহলে আমার মনে হয় যে মার্কেটের জন্য বেটার হবে এবং আমরা একটা পজিটিভ প্রথম দেখতে পাবো। আচ্ছা, তবে এখন আপনার ডাউ প্রায় 0.5%-এর উপরে ডাউন আছে, 338 পয়েন্ট ডাউন আছে। হ্যাঁ, কমোডিটি সেগমেন্টটা একটু দেখে নিই। গোল্ড আপনার উপরে আছে, সিলভার উপরে আছে, ক্রুড, হ্যাঁ ব্রেন্ট ক্রুড আপনার $102। ওকে, একটা সময় আমি 98 দেখেছিলাম, সেটা আবার এটাকে বাড়িয়েছে। তো এই হচ্ছে আজকের মার্কেটের সিনাপসিস। মার্কেট সম্বন্ধে এর পরের দিন থেকে আমি কন্টিনিউয়াস দিতে থাকবো। স্টক বেশি কিছু কিছু বলার আছে, হ্যাঁ, তো সেগুলোকেও বলতে থাকবো। আপনারা অবশ্যই নজরে রাখুন আমার এই চ্যানেলটিকে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আপনাদের কমেন্টস অবশ্যই জানান। কমেন্টস না জানালে আমি বুঝতে পারবো না যে আপনাদের আপনারা কি চিন্তা ভাবনা নিচ্ছেন, এবং যদি আপনাদের কোনো রকম কোনো স্টক সম্বন্ধে জানার থাকে অবশ্যই আমাকে জানান কমেন্টসে। আমি যতটা সম্ভব আমি অবশ্যই আপনাদেরকে গাইড করার চেষ্টা করব। থ্যাংক ইউ এবং শুভরাত্রি।